আমার আরও একটা নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমরাও বেশ ভালো আছি। আর এখন ঘড়িতে বাজে ঠিক সকাল 9:15, আর এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আমি আমার ব্লগটা শুরু করলাম। এখন কিন্তু আমার স্নান করা হয়ে গেছে, আশা করি দেখে বুঝতে পারছো, আর একেবারে ফ্রেশও হয়ে নিয়েছি। তারপরে আজকের ব্লগটা শুরু করলাম। এখন আমি সোজা যাবো রান্নাঘরে, কারণ সকালে টিফিনে আমার হাজব্যান্ড যা খাবে সেটা আর কি বানাবো। তো ও খাবে বলতে ভাত আর আলু পোস্ত খাবে, তো সে ভাতটা তো চাপিয়ে দেওয়া হয়েছে, আর আলু পোস্তটা এবার করে নেব। তো চলো তোমরা সাথে থেকে আজকের ব্লগটা দেখতে থাকো, আর আশা করছি আজকের ব্লগটা তোমাদের বেশ ভালো লাগবে। আজকের ভিডিওতে তোমাদের সাথে আমি শেয়ার করব প্রেগনেন্সিতে যাদের থাইরয়েড হয়েছে, তো এই থাইরয়েডের কি খাওয়া ভালো আর কি খাওয়া ভালো নয়, আর আমার যে থাইরয়েড হয়েছে তো আমি কি করে আমার থাইরয়েডটা প্রেগনেন্সিতে কম করলাম সেটা নিয়ে আজকের ভিডিওটা হতে চলেছে। তো তোমাদের সবাইকে একটাই কথা বলবো, অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো। এখন আমি সোজা চলে এসেছি রান্নাঘরে, আর তোমাদেরকে তো ভিডিও শুরুতে বললামই যে হাজব্যান্ডের জন্য সকালে টিফিন বানাবো। তো শাশুড়ি মা ভাতটা চাপিয়ে দিয়ে গেছিলো, আমি এখন ভাতটা নামিয়ে নেব। কিছুদিন আগে একটা ভিডিওতে দিদিভাই বলেছিলে যে বুনু তুমি কিভাবে প্রেশার কুকারে ভাতটা করো আর এতটা সুন্দর হয় ঝরঝরে। আসলে আমাদের বাড়িতে না আমার হাজব্যান্ড আর শ্বশুর মশাই হাঁড়ির ভাত খেতে চায় না। হাঁড়ির ভাতটা কিন্তু অনেকটাই শক্ত হয়, তো সেখানে প্রেশার কুকারের ভাত কিন্তু নরম হয় বলে আমাদের বাড়িতে প্রেশার কুকারেরই ভাত হয়। আমার আর আমার শাশুড়িমার আবার প্রেশার কুকারে ভাত খেতে একদমই ভালো লাগে না, কিন্তু ওই যে বাড়ির ছেলেদের যেটা পছন্দ সেটাই তো নিয়মিত হয়ে থাকে, আর আমরা মেয়েরা কিন্তু সবসময় সব জায়গায় অ্যাডজাস্ট করে নিই। তো যাই হোক, আমার শাশুড়িমা কী করে ভাতটা চাপিয়ে দেয়, আর একটা সিটি হলেই প্রেশার কুকারটা বন্ধ করে দেয়, আর তারপরে 10 মিনিট রাখার পরে কিন্তু ভাতটা ঝরঝরে হয়ে যায়। তো ওই জন্যই প্রেশার কুকারে ভাত করলে আমাদের বাড়িতে ঝরঝরে হয়। তবে এখন এখানে এসে প্রেশার কুকারে ভাত খাওয়া অভ্যাস হয়ে গেছে বলে আর সেরকম কোনো অসুবিধা হয় না। তো এদিকে ভাতটা হয়ে যাবার পর ফ্যানটা ঝরিয়ে নিয়েছিলাম, আর এখন চাপিয়ে দেব আলু পোস্ত। আসলেও প্রত্যেক দিন বলতে পারো সকালে ভাত আর আলু সেদ্ধ খাই, আলু সেদ্ধ না, আলু পোস্ত খাই, যেহেতু ওর একটা অভ্যাস হয়ে গেছে। আর আমি মাঝে সাঝে আলু পোস্ত ভাত খাই, তবে আমার আলু সেদ্ধ ভাতটা বেশি ভালো লাগে। আর আজকে আমার খুব বাইরের খাবার খেতে ইচ্ছে করছিল, যার কারণে ওকে বলেছিলাম একটু কচুরি সবজি আর তোমার সাম্বার বড়া নিয়ে আসবে। যেহেতু অনেক দিন হয়ে গেছে বাইরের খাবার একদমই খাওয়া হচ্ছিল না, তো তাই ওকে বলেছিলাম একটু নিয়ে আসবে, মাসে 10-এ একদিন খেলে সেরকম কোনো অসুবিধা হবে না। যদিও এই কথাটা যদি আমার ডাক্তারবাবু জানে তাহলে আর মনে হয় না পরের মাস থেকে উনি আমাকে ওনার আর কি চেম্বারে অ্যালাউ করবে কি না, কারণ উনি আমাকে টোটালি বারণ করেছে বাইরের খাবার খেতে। তবে যাই হোক, ওই যে মানুষের লোভ লালসা সহ্য হয় না। তো যাই হোক, আজকে কিন্তু প্রায় 1.5-2 মাস পর বলতে পারো কচুরি খেয়েছি, আর খেতেও কিন্তু অপূর্ব লাগছিল। আর কচুরিটার থেকে বেশি ভালো লাগছিল সাম্বার বড়াটা, দারুণ লাগছিল। আর আমার তো একটু সাউথ ইন্ডিয়ান খাবার খেতে বেশি ভালো লাগে। তো যাই হোক, এদিকে দেখো কচুরি আর সাম্বার বড়াটা খেয়ে নেব। কিছুদিন আগের একটা ভিডিওতে একটা বোনু কমেন্ট করেছিল যে দিদি ভাই থাইরয়েডের কী খাওয়া বারণ আছে প্লিজ জানিও। এবার তোমাদের সাথে কথাটা শেয়ার করি। আমার যখন প্রথম প্রেগনেন্সিতে থাইরয়েড টেস্ট করতে যাই তখন আমার থাইরয়েড ছিল 4.15, আর এই মাসে যখন থাইরয়েড টেস্ট করতে যাই প্রায় 6 মাস পর এখন হয়েছে 2.93, প্রায় অনেকটাই কমে গেছে আর একদমই নর্মালে চলে এসেছে। আর এটা হওয়ার পেছনে কিন্তু একটা বিশেষ কারণ আছে, সেটা হচ্ছে টুকিটাকি যে নিয়মগুলো মানা কি হয় থাইরয়েডে সেগুলো কিন্তু মোটামুটি আমি মেনেছি, তবে যে পুরোটা মানতে পেরেছি সেটা কিন্তু একদমই বলবো না। এবার তোমাদেরকে একটা কথা জানিয়ে রাখি, চেষ্টা করো যাতে থাইরয়েডটা কম হয়, কারণ এই থাইরয়েড জিনিসটা কিন্তু একদমই ভালো নয়। অনেককে মোটা করে দেয়, অনেককে শুকনো করে দেয়, তো সেখানে আমি বলবো তোমরা নিজের মতো করে চেষ্টা করো যাতে থাইরয়েডটা একদমই কম হয়। তো চলো আজকের ভিডিওতে শেয়ার করি যে তোমরা থাইরয়েডের কী খাবে আর কী খাবে না। প্রথম কথা বলে রাখি, বেশি করে চা, কফি, চকলেট, কোল্ড ড্রিঙ্কস এগুলো তো একদমই খাবে না। আর তারপর বাঁধাকপি, ফুলকপি, ব্রোকলি, সাদা পাউরুটি একটা পাওয়া যায়, আর একটা দেখবে ব্রাউন কালারের পাউরুটি পাওয়া যায়। তো ব্রাউন কালারের পাউরুটিটা খেতে পারো, তবে যে সাদা যে পাউরুটিটা হয় সেটা একদমই খেও না। তারপরে খাসির মাংসের যে মেটেটা থাকে, মেটে খাওয়াটা একদমই উচিত নয়। এগুলো চেষ্টা করো যাতে কম খাওয়া হয়। চাটা তো টোটালি অ্যাভয়েড করো, চা কফি তো একদমই ভালো নয়, আর কোল্ড ড্রিঙ্কসটাও বলবো একদমই খেও না, এগুলো কিন্তু ভালো নয়।
এবার খাবে কী কী, দেখবে টাটার একটা নুন পাওয়া যায় যেটা নর্মালি আমাদের বাড়িতে ব্যবহার হয়ে থাকে, সেই নুনের চেষ্টা করো বাড়িতে যাতে সমস্ত রান্না হয়, কারণ ওই নুনের মধ্যে সোডিয়াম থাকে, আয়োডিন থাকে। তারপরে যেমন ধরো ডিম খাবে বেশি করে, ডিমের মধ্যে আয়োডিন থাকে। তারপর ছোট মাছ খাবে। তারপর যে খাবারগুলোতে বেশি করে আর কি আয়োডিন আছে, মানে যেগুলোকে আর কি আয়োডিনযুক্ত খাবার বলে, সে খাবারগুলো বেশি করে খাবে, তাহলে দেখবে শরীরের পক্ষে অনেকটাই কিন্তু তোমাদের কাজে লাগবে। তারপরে যেমন ধরো যখন আমরা রান্না করি, রান্নাতে অনেকে সয়াবিনের যে তেলটা থাকে সেই তেলটা আমরা ব্যবহার করি, তো আমি সেটা বলবো সয়া তেলটা কিন্তু একদমই ব্যবহার করো না। আমরা জানি আমাদের এদিকে নারকেল তেলের রান্না বা নারকেল তেলটা আমরা খেতে পারি না, তবে থাইরয়েডের ক্ষেত্রে কিন্তু নারকেল তেলটা যদি রান্না করে খাওয়া হয় তাহলে কিন্তু খুবই ভালো। ওই সয়া তেলের বদলে যদি নারকেল তেলটা ব্যবহার করা হয় তাহলে জানবে তোমার থাইরয়েড প্রায় 75% কমে গেছে, কারণ নারকেল তেলে এতটাই আর কি উপকার। তারপরে যেমন ধরো রান্নার মধ্যে ওই কাঁচা যে হলুদটা থাকে সেই হলুদটা ব্যবহার করবে, কালো জিরে ব্যবহার করবে, কাঁচা লঙ্কা ব্যবহার করবে। শুকনো লঙ্কা তো টোটালি অ্যাভয়েড করবে, শুকনো লঙ্কা তো একদমই উচিত নয় খাওয়া, কাঁচা লঙ্কাটা খাবে। তারপরে যেমন ধরো ফলের মধ্যে আনারস, পেঁপে, আপেল, কিউই, আঙ্গুর এই সব ফলগুলো খাবে। আর সবজির মধ্যে যেমন তোমার ধরো আলু, টমেটো, ভেন্ডি, মাশরুম, গাজর, ক্যাপসিকাম, তারপর পালং শাক, তারপর স্যালাড, এইগুলো বেশি করে খাবে। আর তোমার প্রেগনেন্সিতে কিন্তু স্যালাডটা খাওয়া তো খুবই ভালো। স্যালাডের মধ্যে যেমন শসা, তারপর গাজর, তোমার পেঁয়াজ, এইসব জিনিসগুলো নেবে, বিট, এগুলো কিন্তু থাইরয়েডের পক্ষে খাওয়াটা খুবই ভালো। তারপর যেমন তোমার ধরো ড্রাই ফ্রুটসের মধ্যে যেমন বাদাম, আলমন্ড, তারপর আরও যেগুলো আছে আর কি কাজু টাজু, এগুলোও খাবে, খুবই ভালো। আরেকটা তোমাদেরকে বলে রাখি, থাইরয়েড জুস, এই জুসটা খেয়ে কিন্তু বলতে পারো আমার হয়তো বেশি কাজে লেগেছে। থাইরয়েড জুসের মধ্যে যেমন তুমি আমলকি দিয়ে একটা জুস করতে পারো, তার মধ্যে একটু ধনেপাতা বা পুদিনা পাতা দিতে পারো। শশার জুস করতে পারো, গাজর আর আপেলটাকে একসাথে গ্রাইন্ডারে পেস্ট করে নিলে সেটা জুস খাবে। লেবু আদার জুসটা খাবে। আমি যেমন কি করতাম, লেবু আর আদার জুসটা খেতাম, শশার জুসটা খেতাম, এগুলো খেয়ে কিন্তু অনেকটাই সাহায্য হয়েছে। তোমাদেরকেও আমি বলবো এই সব নিয়মগুলো মেনে চলো, দেখবে অটোমেটিক কিন্তু থাইরয়েড কমে যাবে। আর তাছাড়া যে কথাটা হচ্ছে, সকালে প্রত্যেক দিন উঠে কিন্তু যে মেডিসিনটা থাকে সেই মেডিসিনটা অবশ্যই খেও। আর মেডিসিন খাওয়ার কিন্তু একটা নিয়ম আছে, যখন তখন খেয়ে দিলে হয় না। ঘুম থেকে উঠে খালি পেটে মেডিসিনটা খেয়ে নিলে থাইরয়েডের যার যে পাওয়ারের ওষুধটা আছে, ওষুধটা খাওয়ার ঠিক আধ ঘন্টা পর ব্রাশ করে খাবার খাবে মানে কিন্তু চা একদমই নয়। চেষ্টা করবে জল আর 2টো বিস্কিট খেতে, বিস্কিটটা খাওয়া খুবই ভালো। এই নিয়মগুলো মেনে চলো, আশা করি তোমাদেরও কিন্তু থাইরয়েড কমে যাবে। বেশি করে দুধ খাবে, ঘি খাবে, তারপর তোমার মাখন খাবে, এগুলো ঘিটা আমি আর কি ভুলবশত বেরিয়ে গেছে, ঘি খাওয়াটা ভালো নয়, বেশি করে দুধ আর মাখন খাবে, দুধটা খাওয়াও খুব ভালো আর মাখনটা খাওয়াও খুব ভালো। যাই হোক, আমি যতটুকু জানি বা আমার ডাক্তার আমাকে যতটুকু পরামর্শ দিয়েছে সেটা আর কি তোমাদের সাথে শেয়ার করলাম। কোথাও যদি ভুলবশত কিছু বেরিয়ে যায় অবশ্যই সেটা নিজের মনে করে ক্ষমা করে দেবে। হতেই পারে হয়তো ভুলবশত আমি কোনো খাবারের নাম হয়তো বলে ফেলেছি, কারণ অনেকদিন আগে তুমি আমাকে এসব জিনিসগুলো বলেছিলেন, হয়তো মনে নাও থাকতে পারে। তো কোথাও যদি ভুলবশত কিছু বলে ফেলি অবশ্যই নিজের মনে করে কিন্তু ক্ষমা করে দিও। আর হ্যাঁ, আরেকটা কথা বলতে ভুলে গেছিলাম, সয়াবিনটা একদমই খেও না, থাইরয়েডের সয়াবিনটা খাওয়া কিন্তু একদমই ভালো নয়। তো যাই হোক, তোমাদের যদি উপকার হয়ে থাকে অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানিও। আমি কিন্তু এই খাবারগুলো খেয়ে বা যেগুলো খাওয়া বারণ সেগুলো নিয়ম মেনেই কিন্তু আমার থাইরয়েডের 2% কমিয়েছি। তো যাই হোক, আশা রাখবো, ঠাকুরের কাছে প্রার্থনা করব তোমাদেরও যাতে থাইরয়েডটা কমে যায়। তো এদিকে আজকে বাড়িতে ছিল সত্যনারায়ণ পুজো, তো তোমরা তো দেখলেই পুরোহিত মশাই কিন্তু পুজো করে অলরেডি চলে গেছে, তোমাদের সাথে গল্প করতে করতেই পেরিয়ে গেছে। তারপরে আর কি চলে এসেছে সিন্নি মাখতে, যে সত্যনারায়ণ পুজো যে সিন্নিটা হয়, আটা, গুড়, বাতাসা, কলা দিয়ে যেটা আর কি হয়। আর এই সিন্নিটা খেতে কিন্তু আমার তো অপূর্ব লাগে, আমি তো অপেক্ষায় থাকি কখন আমাকে সিন্নিটা দেওয়া হবে। তো এদিকে দেখো আমার শাশুড়িমা কিন্তু সিন্নিটা ভাগ করে দিচ্ছে, আর এটা কিন্তু আমাদের জন্য নয়, পুজো হলে পাশের বাড়িতে দেওয়া হয়, সে আর কি প্রসাদটা রেডি করে দিচ্ছে, উনি দিয়ে আসবেন।
তো ভাবলাম তোমাদের সাথে এক ঝলক শেয়ার করি। আর আমার মতন কার কার তোমাদেরও আর কি সিন্নি খেতে ভালো লাগে, এই পুজোর সিন্নি যেটাকে বলে, অবশ্যই কিন্তু জানাবে বন্ধুরা। তো আরেকটা কথা তোমাদের সাথে শেয়ার করি, তোমরা দেখলে যে আমার একটা পার্সেল এসেছে, সেটা হচ্ছে অনেক দিন পর বলতে পারো নিজের একটা ইচ্ছে পূরণ হয়েছে। আসলে কদিন ধরেই ভাবছিলাম একটা স্ট্যান্ড কিনবো ভিডিও করার জন্য, ভিডিও করতে খুব অসুবিধা হচ্ছিলো। তো ফাইনালি কিন্তু সেই স্ট্যান্ডটা আমি কিনে ফেলেছি। আর স্ট্যান্ডটা তো খুবই ভালো, আমি বলবো কম প্রাইসের মধ্যে আমি একদম পারফেক্ট পেয়েছি। আর স্ট্যান্ডটার প্রাইস নিয়েছে 355 টাকা। 355-র মধ্যে আমি তো বলবো খুবই ভালো পেয়েছি, খুব ভালো কাজ দিচ্ছে। তো যাই হোক, এতদিন পর যে নিজের স্বপ্নটাকে নিজে পূরণ করতে পেরেছি, মানে নিজে করিনি, ওটা হাজব্যান্ডের টাকার থেকেই কেনা। তো যাই হোক, অনেকটাই ভালো লাগছে, কারণ এবার থেকে তোমাদের সাথে ভালো ভালো ভিডিও শেয়ার করতে পারবো। তো যাই হোক, এদিকে দেখো এখন আমি বসে পড়েছি ঠাকুরের ভোগ খেতে। আর এখন প্রায় 1টা বাজে, 1টার সময় আমি খাচ্ছি ঠাকুরের সিন্নি, শসা, কলা, যেগুলো আর কি প্রসাদে ছিল। আর এই সিন্নিটা খেয়ে আমার শরীরটা খারাপ হয়ে গেছিলো, যেহেতু টাইমটা খুবই অড ছিল। এই 1টার সময় সিন্নি খাচ্ছি মানে বুঝতেই পারছো। তো দুপুর আর কিছু খাইনি, শুধু একটু ভাত আর দই নিয়েছিলাম, দই আর ভাতই খেয়ে নিয়েছিলাম। তো যাই হোক, ভিডিওটা যদি আজকের উপকার হয়ে থাকে অবশ্যই একটা কমেন্ট করে জানিও। তো আজকের মতন এত দূরেই, ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আজকের মতন